আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আজকে প্রথমে আমি ডিজাইনের কিছু প্রিন্সিপাল বা একদম মানে হচ্ছে যে জেনারেল যে জিনিসগুলো জানার দরকার আমাদের, ওগুলা দিয়ে শুরু করি। আচ্ছা, এটা কোনো আপনার হচ্ছে মানে ই বুক না বা কোনো গাইড টাইড কিছু না। এটা জাস্ট আমি কিছু জিনিস হচ্ছে নোট করছিলাম যেগুলো আপনাদের মানে গ্রাফিক ডিজাইন শুরু করার জন্য কিছু কিছু এই জিনিসগুলো জানা থাকার দরকার। তো আমরা গ্রাফিক ডিজাইন করতে গেলে কিছু কমন এলিমেন্ট লাগে। এক নাম্বারটা হচ্ছে কালার, তারপর আছে শেপ, টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি জিনিসটা হচ্ছে মানে টেক্সট টেক্সট নিয়ে যত যা মানে লেখা নিয়ে যত যা কাজ আছে টাইপোগ্রাফি। তারপর আছে ইমেজ, ইমেজ তো লাগেই। আর আছে হোয়াইট স্পেস। হোয়াইট বুঝি নাই। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে আপনি অন্য একটা পিসিতে বসেন। আর কি সমস্যা হয় ওটা একটু ম্যানেজমেন্টে জানায় যাবেন কাইন্ডলি। বলবেন যে আমার হচ্ছে ওখানে এটা একটা সমস্যা হচ্ছে, আপনারা ফিক্স করে দিন, ঠিক আছে? এটা ম্যানেজমেন্টের কাজ। আপনারা যাওয়ার সময় খালি একটু ওনাদের নোট করে যাবেন যে এটা সমস্যা হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনের মানে কমন যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে কালার, শেপ, টাইপোগ্রাফি, ইমেজ এবং হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস এখানে বলতে সাদা অংশ না। সাদা অংশ না, সহজে যদি আমি বলি যে ধরেন যে এই যে আমি এখানে এটা যদিও ওরকম কোনো ডিজাইন না, তারপরেও দেখেন যে এই যে একটা হেডিং দিছি, হেডিংয়ের পরে কিন্তু একটা ফাঁকা জায়গা রাখছি, ঠিক আছে? তারপর এইটুকু লেখা আছে, এইটুকু একটু ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গার বিষয়টা, কারণ ডিজাইনে ফাঁকা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফাঁকা জায়গার ব্যবহার ঠিক মতো না করেন, ডিজাইনটা খুব হিবিজিবি হয়ে যাবে, চোখে ভালো লাগবে না। তো এই হোয়াইট স্পেসের একটা ইউজ আছে আর কি। আচ্ছা, শেপ সাইকোলজি। শেপ সাইকোলজি বলতে এখন শেপ জিনিসটা কি? শেপ জিনিসটা হচ্ছে একটা বৃত্ত হতে পারে, একটা ত্রিভুজ হতে পারে, তাই না? একটা চতুর্ভুজ হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের শেপ। তো এই শেপগুলো ব্যবহার করার জন্য আমাদের কিছু মানে হচ্ছে কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে এই শেপগুলো আমরা ব্যবহার করব। মানে যেখানে সেখানে যেরকম সেরকম মানে হতো শেপটা দেওয়া যাবে না। যেরকম এখানে হচ্ছে যদি সার্কেল ব্যবহার করি, ঠিক আছে? সার্কেল যদি ব্যবহার করি তাহলে এটা মূলত বোঝাবে হচ্ছে আপনার ইউনিটি, হারমোনি, টাইমলেসনেস। টাইমলেসনেস মানে সার্কুলার যে জিনিসগুলো এগুলো টাইমলেস। এগুলো এখন যদি আপনি ডিজাইন করেন, এগুলো মোটামুটি বোঝা যায় যে কিছু বছর পরও বা 10 বছর 15 বছর পরেও ওই ডিজাইনটা একেবারে ভ্যালুলেস হয়ে যাবে না, বা ডিজাইনটা তার মানে কর্মক্ষমতাটা হারাই ফেলবে না। এই জন্য এটাকে বলে টাইমলেসনেস। আর সার্কেলের মধ্যে একটা জিনিস আছে, আপনাদের একটা সহজ উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবেন। ইউনিটি, ইউনিটি লোগো, এটা জাস্ট লিখলাম। আচ্ছা দেখেন, এটাই যদি দেখেন তো এটার মধ্যে দেখেন কিন্তু বহুত সার্কেল আছে, যদি এখানে অলরেডি হিউম্যান শেপই দিয়ে দিছে তারা। তো আমরা এটা স্কিপ করি, এটা স্কিপ করে এই লোগোটা, আপনারা কি লোগো সম্বন্ধে আইডিয়া আছে? আচ্ছা, লোগোটা হচ্ছে ধরেন বিজনেসের একটা মার্ক। ওটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অমুক ব্র্যান্ড। যেরকম আপনারা অ্যাপেল কোম্পানির ওই অ্যাপেলের আইকনটা দেখলে কিন্তু বুঝতে পারেন যে এটা অ্যাপেল কোম্পানির কোনো একটা প্রোডাক্ট, তাই তো? তো এখানে দেখেন এটা একটা লোগো, ইউনিটি বোঝাচ্ছে এটা দ্বারা। এটার মধ্যে যে নীল কালারের যে জিনিসটা দেখতেছেন, এটা একটা পৃথিবীর মতো আইকন দিছে, গ্লোব। আর চার কিনারে এই যে মানে হচ্ছে এগুলা আঁকিবুকি দেওয়ার পরে দেখেন এই রাউন্ড রাউন্ড এই সার্কুলার এই আইকনগুলো দিয়ে ইউনিটি বোঝাচ্ছে। কিন্তু এখানে এখানে আসলে মিনিংটা কি আমি পরিষ্কার করে বলি। দেখেন কমলা রঙের এই যে এইটা জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে মানুষের দুইটা হাত, তারা এইভাবে শর্টলি বুঝাইছে। তারপরে যে খয়েরি রং, আসলে আমরা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন বর্ণের, জানি সবুজ বা গোলাপি বর্ণের কোনো মানুষ হয় না, তারপরেও এখানে বিভিন্ন রং দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন জাতি আছে সেটা বোঝানোর জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। আর এখানে মূলত এই যে সার্কুলার শেপগুলো দিয়ে মোটামুটি কিন্তু ইউনিটি বোঝাচ্ছে। মানে ইউনিটি যেখানে থাকবে সেগুলোর মধ্যে সার্কুলার শেপের ব্যবহার আছে, এটা বোঝালো মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে। আর আমাদের এখানে সেটাই লেখা আছে। হারমোনি, হারমোনি মানে হচ্ছে ধরেন যদি সহজ বাংলায় বলি একটু একত্রে থাকার বিষয়টা হারমোনি। তো এই জিনিসগুলো সার্কেলের মধ্যে আপনি পাবেন। স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল মানে একদম স্কোয়ার মানে বর্গক্ষেত্র, এটা তো চিনেন সবাই মনে হয়। বর্গক্ষেত্র হোক আয়তক্ষেত্র হোক, হ্যাঁ, মানে চারকোনা যে জিনিসগুলা। তো এইগুলো হচ্ছে স্ট্যাবিলিটি, ব্যালেন্স, রিলায়েবিলিটি
মানে হয়তোবা ওই ব্র্যান্ডের উপর, আচ্ছা ব্র্যান্ড বাদ দিই, ওই ডিজাইনটা যদি আপনি করেন তাহলে যে বিজনেস জন্য ডিজাইনটা করতেছেন সেই মানে হচ্ছে বিজনেস বা সেই সার্ভিসটার মধ্যে স্ট্যাবিলিটি আছে, ব্যালেন্স আছে এবং রিলায়েবিলিটি আছে। মানে আপনি ওই মানে হচ্ছে ব্র্যান্ড বা ওই সার্ভিসটাকে মোটামুটি মানে বিশ্বাস করতে পারেন, তার উপর রিলাই করতে পারেন। এরকম জিনিসগুলো আপনার স্কোয়ার রেক্টেঙ্গেল শেপ থাকলে বুঝে নিতে হবে বা আমরা ইউজ করব ডিজাইন করার সময় এই টাইপের শেপগুলো। তারপর ট্রায়াঙ্গেলের বিষয়টাই হচ্ছে এনার্জেটিক। ট্রায়াঙ্গেলের বিষয়টা ডায়নামিক কতখানি আমি জানি না, তবে এনার্জেটিক কোনো জায়গায় যদি ইউজ করতে চান বা ইউথফুল কোনো জায়গায় ইউজ করতে চান যেখানে মানে মূল কথা অনেক তারুণ্য বিষয়টা রয়ে গেছে অনেকটাই, সেই সব জায়গায় আপনি ট্রায়াঙ্গেল ইউজ করতে পারবেন। তো ট্রায়াঙ্গেলের একটা সহজ উদাহরণ দিব। আচ্ছা, আমরা মোটামুটি লোগো থেকেই উদাহরণ দিচ্ছি, মানে যে শুধুমাত্র লোগোই এটা না, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেই এই আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, যেটা যেটা দেখতেছি সার্কেল, এগুলো ব্যবহার হবে। তো ট্রায়াঙ্গুলার লোগোর মধ্যে অ্যাডিডাসের লোগো যেরকম, ট্রায়াঙ্গুলার লোগো। আচ্ছা, এখানে এটা কি ট্রায়াঙ্গেল? আপনাদের মানে আমি একটা কোশ্চেন করছি যে এখানে যে জিনিসগুলো আছে, যে এটা এক ধরনের একটা ইন্ডিভিজুয়াল শেপ, এটা কি কোনো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ? জি না, কারণ এখানে দেখেন এখানে তো 4টা বাহু আছে, বোঝাই যাচ্ছে 4টা বাহু পরিষ্কার, অতএব এটা তো ট্রায়াঙ্গেল না। আপনাদের এমনিতে আমি প্রশ্ন করলাম আর কি, যে আপনারা বুঝে উত্তর দেন না না বুঝে উত্তর দেন। তো এখানে হচ্ছে কোনো ট্রায়াঙ্গেল নাই, আমরা এখানে লিখি যে ট্রায়াঙ্গুলার লোগো। জিনিসগুলো শুরুতে একটু আপনাদের হচ্ছে মানে বুঝতে অসুবিধা হবে, একটু কঠিন কঠিন লাগলেও এটা মানে স্কিপ করবেন না, কারণ এই জিনিসটার মানে এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। মূল কথা এই যে এই ধরনের যদি কোনো শেপ থাকে, ঠিক আছে, এটা একটা শেপ বা এই ধরনের শেপ, এই ধরনের শেপগুলো মূলত আপনাদেরকে মানে এনার্জির একটা ফিল দেবে, ডাইনামিক একটা ফিল দেবে। এনার্জি রিলেটেড যে কোনো জায়গায় এই ধরনের ট্রায়াঙ্গেল আপনি ইউজ করতে পারবেন। যেরকম আপনি ফিটনেস ইন্ডাস্ট্রিতে মানে হচ্ছে অনেক বহুল পরিসরে দেখতে পারবেন যে ট্রায়াঙ্গুলার শেপের ডিজাইনগুলো আছে, সার্চগুলো দেখতে পারবেন। তো এরপরে যেরকম আছে আমাদের, আচ্ছা ওটা রিডারে আছে। আচ্ছা, কার্ভ শেপস লাইক ওয়েভস অ্যান্ড স্পাইরালস, মুভমেন্ট, ফ্লো অ্যান্ড গ্রেস। আর এটা এমনিতে বোঝাই যাচ্ছে কার্ভ যে শেপগুলো থাকবে, কার্ভ শেপের থেকে কার্ভ আপনার লাইন থাকে বেশি। আচ্ছা, কার্ভ দিয়ে কিছু উদাহরণ দেখি আমরা। কার্ভ শেপ এক্সাম্পলস। আচ্ছা আচ্ছা, এইখানে যেরকম দেখেন এই যে এইভাবে একটা জিনিস গেছে, মোটামুটি পানির ঢেউ কিন্তু আমরা এভাবে আঁকাই, ঠিক আছে। এখানে যদি জিনিসটা ওরকম কিছুই না, এখানে তো সাইন কস বা এই জাতীয় মানে হচ্ছে জ্যামিতিক বা যেটাই হোক এই টাইপের কিছু বোঝাচ্ছে। তবে আমি জাস্ট উদাহরণের জন্য দেখাচ্ছি যে পানির ঢেউ যদি আঁকাই এই ধরনের আমরা কার্ভ করি, তো পানির ঢেউটা কিন্তু আপনার হচ্ছে মুভমেন্টের একটা বিষয় আছে পানির ঢেউতে। তো এই ধরনের জিনিসগুলা মানে কিছু কিছু ডিপ মিনিং থাকবে ডিজাইনের ক্ষেত্রে। তারপরে আচ্ছা দাঁড়ান একটা মিনিট, মুভমেন্ট বোঝাতে পারে, ফ্লো বোঝাতে পারে এবং গ্রেস বোঝাতে পারে, এই 3টা জিনিস মোটামুটি বোঝাতে পারে। তো কার্ভ ডিজাইন যখন একটা কার্ভ অ্যাড করব ডিজাইনে, একটা বক্রতল অ্যাড করব, তখন মোটামুটি এই জিনিসগুলো মাথা রেখে করব যে মুভমেন্ট বোঝাতে পারে, ফ্লো বোঝাতে পারে। আর গ্রেসের কথাটা বাদই দেন, ওটা খুব কম ইউজ হয়। আচ্ছা, তো আমরা এই শেপগুলা কোথায় কোথায় ইউজ করব এর পরের সেগমেন্টে দেখা যাচ্ছে, সেটা যে অ্যাপ্লিকেশন ইন ডিজাইন। তো আমরা যে মোটামুটি সার্কেল শেপের সাথে পরিচিত হলাম, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এগুলোর সাথে পরিচিত হলাম, ত্রিভুজ আকার যে শেপ সেটার সাথে পরিচিত হলাম, আর হচ্ছে কার্ভ। তো এই শেপগুলো আমরা কোথায় ব্যবহার করব? ব্র্যান্ডিং অ্যান্ড লোগো। আচ্ছা, লোগো হচ্ছে কোম্পানির ফেসটা, এটা সব কিছু না, এটার সাথে আরও অন্যান্য জিনিস থাকে যেগুলো আমরা যখন মানে ব্র্যান্ডিং এবং লোগো সম্বন্ধে কোনো ক্লাস করব বা ধারণা দেব তখন ইন ডিটেল বলবো। তো ব্র্যান্ডিং এবং লোগোর সেক্টরে আমরা এই শেপগুলোর ব্যবহার করব। ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন, মানে এইগুলো আপনার মোবাইল বা ওয়েবের ডিজাইন যখন ইউজ করব তখন এগুলো লাগবে।
প্রিন্ট বা ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ডিজিটাল মার্কেটিংটা বাদ দিব আমরা, প্রিন্ট ডিজাইন। আচ্ছা আপনারা কি মানে কয়েকটা প্রিন্ট ডিজাইনের নাম বলতে পারবেন? খুব সহজ তো এটা, মানে যে ডিজাইনগুলো আমরা প্রিন্টে ইউজ করি, প্রিন্ট করা কিছু ডিজাইন, গ্রাফিক ডিজাইন খুবই ইজি। হ্যাঁ উনি সঠিক বলছে, বিজনেস কার্ড একটা প্রিন্ট ডিজাইন। এরকম আর কিছু আপনাদের হচ্ছে যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন তারা প্রতিদিনই জিনিসটা পড়েন, আইডি কার্ড তো বটেই, ওটাও একটা সঠিক উদাহরণ। বই তো পড়েন, তো বইও তো একটা ডিজাইন, কারণ গ্রাফিক ডিজাইনার বা কোনো একটা ডিজাইনার বইয়ের পাতাগুলো সব ডিজাইন করছে, তারপরে প্রেসে গিয়ে প্রিন্ট হয়ে আপনাদের হাতে আসছে, বইও তো একটা ডিজাইন। তো যাই হোক, মোটামুটি প্রিন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা এই ধরনের কার্ভগুলার বা ট্রায়াঙ্গুলার বা এখানে যা যা আছে এগুলোর ইউজ আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে ইনভায়রনমেন্টাল ডিজাইন। ইনভায়রনমেন্টাল ডিজাইন এখানে আসলে কি বলতেছে এটার আমি সেরকম কোনো উদাহরণ পাই নাই এখনও। তবে ইনভায়রনমেন্টাল ডিজাইন এরকম হতে পারে, যে এখানে লিখে দিচ্ছে যে আর্কিটেকচারাল অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। তবে আর্কিটেকচারাল এবং ইন্টেরিয়র ডিজাইন এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের কোনো অংশ না, কারণ আর্কিটেকচার ইটসেলফ অলরেডি একটা সম্পূর্ণ আলাদা মানে একটা ডিপার্টমেন্ট। যেরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আর্কিটেকচার পড়ায় 4-5 বছর মেয়াদি, ওটা একটা বিএসসি প্রোগ্রাম, ওটা সম্পূর্ণ আলাদা এবং অনেক জটিল জিনিস এটার থেকে। তো যাই হোক, এইসব জায়গাতেও শেপের ব্যবহার আছে, সেটাই বোঝাইছে এখানে, আর্কিটেকচার হোক বা ইন্টেরিয়র ডিজাইন হোক। ইন্টেরিয়র ডিজাইন মানে হয়তো বা আপনারা নাম শুনছেন ইন্টেরিয়র ডিজাইনের। ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে যে আপনার মানে হচ্ছে কোনো ফ্ল্যাট বা রুমের ভেতরের যে ডিজাইনগুলো করে, বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে করে, যাই হোক সেটা তারা জানে। তো সেই ডিজাইনগুলোর ক্ষেত্রেও শেপের একটা বড় ধরনের ভূমিকা আছে, এটা বোঝাতে চাইছে। আচ্ছা অ্যাপ্লিকেশন ডিজাইন গেল। আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই দিই, কালার সম্বন্ধে দেখাই, যেহেতু আমাদের থিওরির ক্লাস চলতেছে সমস্যা নাই। তো এই যে একটা সার্কেল দেখতেছি আমরা, বিভিন্ন ধরনের সার্কেল দেখতেছি, এগুলোর সাথে কি আমরা পরিচিত? মানে এরকম সার্কুলার কোনো জিনিস, মানে এই জিনিসটাকে আমরা আগে কখনো দেখছি নাকি? এটাকে বলা হয় কালার হুইল, ঠিক আছে? তো আমরা কালার মোটামুটি প্রথম থেকেই শুরু করি। আমি চাচ্ছি যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলো শেষ করে দিই আগে, তারপর আমরা সফটওয়্যারের ইউজগুলো দেখি। তবে বোর হওয়ার দরকার নাই, কারণ থিওরিটিক্যাল জিনিসগুলো আমাদের সফটওয়্যার যখন শিখবো, শেখার পরে যখন রিয়েল লাইফ ডিজাইনগুলো করব অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, কালার অ্যান্ড কালার মডেল। কালার মডেল কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে আরজিবি আর একটা আছে সিএমওয়াইকে। আচ্ছা আপনারা কি চান সেটা আগে বলেন, আপনারা কি থিওরিগুলো শেষ করে সফটওয়্যার ধরবেন, নাকি কিছুটা সফটওয়্যারের ইউজও শিখবেন, কিছুটা থিওরি করবেন, এরকম কোনটা ভালো লাগে? আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করাবো, তা না হলে হয়তো বা এক পর্যায়ে আপনারা বোর হয়ে যাবেন বা ভালো লাগতেছে না ক্লাস। কিছুটা থিওরি করাবো আর কিছুটা হচ্ছে সফটওয়্যারের ইউজ শেখাবো, এরকম কিছু। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা এখানে কালার সম্বন্ধে, কালারের যে বেসিকটা আছে সেটা আজকে একটু দেখাই, আর হচ্ছে কালার হুইলটা আগামী দিন বোঝাবো, ঠিক আছে? তো কালারের দুইটা মডেল আছে, একটা হচ্ছে আরজিবি মডেল আর একটা হচ্ছে সিএমওয়াইকে মডেল। এখন আরজিবি যে মডেলটা আছে এই জিনিসটা আমাদের যখনই আপনি অন স্ক্রিনের জন্য কোনো ডিজাইন করবেন, অন স্ক্রিন বলতে হতে পারে সেটা ওয়েব অথবা অ্যাপ্লিকেশন, মূল কথা যেগুলো স্ক্রিনে দেখা যাবে যে ডিজাইনগুলো, সেগুলো যখন করবেন তখন আপনি সবসময় আরজিবি কালার মোডটা ইউজ করবেন। আমরা যখন সফটওয়্যারে যাব তখন ওটা দেখে নেব কীভাবে আরজিবি কালার মোড সেট আপ করে। তো আরজিবি কালার মোডটা ইউজ করবেন, আর সিএমওয়াইকেটা তখন ইউজ করবেন যখন আমরা কোনো প্রিন্ট ডিজাইন করব। যেটা হতে পারে বই, আইডি কার্ড, বিজনেস কার্ড, অথবা ক্যালেন্ডারই ধরেন, ম্যাগাজিন ধরেন, অথবা বাইরে বিশাল বিশাল বিলবোর্ড দেখেন, ওগুলাও তো হচ্ছে প্রিন্ট আউট করা হয় কোনো একটা প্রক্রিয়ায়। তো এই সব জায়গায় সিএমওয়াইকে কালার মোডটা ইউজ হবে, ঠিক আছে? আরজিবি স্ট্যান্ডস ফর রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার, এই তিনটা কালার নিয়ে আরজিবি মুডটা আছে। আর সিএমওয়াইকেটা একটু অন্যরকম, সিতে হচ্ছে সায়ান, এমতে হচ্ছে ম্যাজেন্টা, ওয়াইতে হচ্ছে ইয়েলো, আর এই কেতে কে দিয়ে কিছু না, ব্ল্যাক। ব্ল্যাকের লাস্টের যে কেটা সেটা এখানে অ্যাড করা হয়েছে। তো এটা হচ্ছে এই গেল আরজিবি আর সিএমওয়াইকে, আর হচ্ছে এটা ভাঙলে কি কি হয়। আচ্ছা সায়ান মানে তো এই যে এই কালারটা,
মানে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়ান কালার। ম্যাজেন্টা কালার হয়তো আমরা শুনছি অলরেডি, ম্যাজেন্টা রঙের একটা কালার আছে, আর হলুদ আর কালো তো চিনি আমরা। তো এই কালারের মানে এই চারটা কালারের কম্বিনেশনে যে কালারগুলো হবে বা এই চারটা কালারের কিছু অংশ যার মধ্যে থাকবে সেইগুলো হচ্ছে CMYK-এর সব কালার। আর RGB-র কালার হয়তো এই তো মানে হচ্ছে আপনার সবুজ, নীল আর লাল এইগুলো মিশিয়ে যে ধরনের কালার তৈরি করা হবে সেগুলো সব RGB কালার। এটা হচ্ছে মোটামুটি আপনার RGB আর CMYK-এর ব্যাপার স্যাপার। আর কালার কি সেটা তো আমার মনে হয় অলরেডি মানে আমাদের মনে সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই, এখানে টাইম ওয়েস্ট না করি। এখানে আমাদের সংজ্ঞা দেওয়া আছে ইংরেজিতে, আপনাদের কারো যদি ইচ্ছা হয় যে সংজ্ঞাটা মনে রাখবেন বা পড়বেন, যখন আমি এটা দিয়ে দিব তখন ওটা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন কালার থিওরি এই জিনিসটাই আমি আগামী দিন করাবো, কারণ এই হুইলটা মোটামুটি আচ্ছা আজকে সময় আছে, দেখি যতদূর করতে পারি। কালার থিওরি হচ্ছে সহজ বাংলা কথায় যে আপনি গ্রাফিক ডিজাইন যখন করতে যাবেন তখন ইচ্ছা মতো আপনি কালার বসাতে পারবেন না। কারণ আপনি যেরকম, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, ধরেন যে আপনি একটা টেক রিলেটেড মানে হচ্ছে আপনার প্রযুক্তি রিলেটেড কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কোনো একটা ডিজাইন করবেন, হোক সেটা প্রিন্ট হোক অথবা আপনার ওয়েব রিলেটেড ডিজাইন হোক, ওখানে যদি আপনি লাল, কমলা, হলুদ ব্যবহার করেন সেটা কিন্তু যাবে না, কারণ বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের মিনিং আছে। আচ্ছা সেইটা আমি শুধু দেখাই দিই আজকে, তবে পুরা কালার যে থিওরিটা আছে সেটা আগামী দিন মানে ওই হুইল সহ আলোচনা করব। এটা খুব সম্ভবত আমাদের সেকেন্ড যে পিডিএফটা আছে ওখানে আছে। কালকে খুব সম্ভবত লাল রং নিয়ে কিছুটা আলোচনা করছি। আচ্ছা, যেরকম রেড দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে হচ্ছে আপনার মিনিং যায়, যেরকম রেডের সাথে পাওয়ার, প্যাশন, তারপরে এনার্জি এগুলো যেরকম জড়িত। তাছাড়াও কিন্তু রেড যেরকম জাপানে বলছি এটা হচ্ছে রাগ বা হচ্ছে একটা মানে নেগেটিভ ফিলিংসেরও একটা হচ্ছে কালার। অরেঞ্জে যেরকম অরেঞ্জ কালার যেখানে ইউজ করতেছেন, তো অরেঞ্জ কালার যদি ইউজ করেন তো তাহলে বোঝাবে জিনিসটা হচ্ছে জয়, এনথুয়াসিজম বা এই টাইপের পজিটিভ ফিলিংস। অরেঞ্জ যেখানে দেবেন সেখানে আরেকটা জিনিস এখানে মিসিং আছে, যে মানে আপনার একটু তারুণ্য টাইপের ভাইবটা দেওয়ার জন্য আমরা অরেঞ্জ কালারটা ব্যবহার করব। তারপর ইয়েলো দেখেন, ইয়েলো হচ্ছে হ্যাপিনেস, তারপরে আপনার বুদ্ধিবৃত্তি, যেরকম আপনি দেখবেন আইডিয়া বাল্বের সাথে কি পরিচিত, বাল্ব আইকন। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে আপনারা হয়তো এখন পরিচিত না, তো এটুকু মনে রাখেন যে ইয়েলো হচ্ছে হ্যাপিনেস এবং বুদ্ধিমত্তা, এই দুইটা টাইপের হচ্ছে জিনিস যেখানে আছে সেখানে আমরা হলুদ রঙটা অ্যাপ্লাই করতে পারবো। গ্রিন সবসময়ই আপনার হচ্ছে অর্গানিক একটা ফিল, ফ্রেশ একটা ফিল, প্লাস হচ্ছে গ্রোথ যেখানে আছে, গ্রোথ মানে হতে পারে এটা একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যারা হয়তো বা টাকা পয়সা নিয়ে কাজকর্ম করে বা তাদের হচ্ছে কোম্পানির গ্রোথ হচ্ছে, এরকম কিছু একটা বোঝাতে সেই জায়গাগুলোতে আপনি গ্রিন দিতে পারবেন। যেরকম ব্যাংকের কালারগুলো যদি দেখেন, মানে বিভিন্ন ব্যাংকের, আমি সোনালী ব্যাংকের কথা বলতেছি না বা মান্ধাতা আমলের কোনো ব্যাংকের ব্র্যান্ডিংয়ের কথা বলতেছি না, এখন যে ব্র্যান্ডিংগুলো হচ্ছে দেখবেন ব্লু কালার আর গ্রিন কালার, এই দুইটা কালার আপনার ব্যাংকের ব্র্যান্ডিংয়ে সবসময় দেয়। কারণটা কি জানেন? ব্লুটা হচ্ছে প্রফেশনাল কালার, ঠিক আছে, এটা দ্বারা বোঝায় যে হচ্ছে প্রফেশনাল একটা এরিয়া। আর গ্রিনটা হচ্ছে গ্রোথ, অ্যাম্বিশন, যেহেতু এখানে লেখা আছে দেখেন গ্রোথ, অ্যাম্বিশন। গ্রিন ক্যান হেল্প গিভ দ্য সেন্স দ্যাট ইউর ব্র্যান্ড ইজ অন দ্য রাইজ, মানে আপনার ব্র্যান্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে এরকম একটা ভাইব দেবে যদি আপনি গ্রিন কালার ইউজ করেন। তো গ্রিন আর ব্লু এজন্য দেখবেন ব্যাংকগুলোতে এরকম মানে ব্লু বা গ্রিন দুটোর একটা কালার থাকেই সবসময়, সেটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, পার্পল কালারের সাথে কি পরিচিত সবাই? পার্পল তো হচ্ছে মেয়েদের ফেভারিট কালার, রেড, পার্পল, তারপরে হচ্ছে গোলাপি। তো পার্পল কালারের মধ্যে হচ্ছে আপনার যেরকম লাক্সারি, ক্রিয়েটিভিটি। আচ্ছা, লাক্সারি কালার আমরা বলতে পারি গোল্ড, তো লাক্সারি কালার, হ্যাঁ গোল্ড এক ধরনের লাক্সারি কালার আর পার্পলটা এক ধরনের লাক্সারি কালার। আর হচ্ছে এটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। পার্পল টাইপ যখন কোথাও ইউজ হচ্ছে তখন বুঝবেন যে এখানে ক্রিয়েটিভিটি রিলেটেড কিছু থাকলেও থাকতে পারে। তারপর হচ্ছে ব্ল্যাক, পাওয়ার অ্যান্ড মিস্টেরি, মানে ব্ল্যাক কালার যদি কোথাও থাকে
সেখানে বুঝতে হবে যে এখানে কোনো মিস্টেরি বলতে কি মানে এখানে কোনো রহস্য টাইপ কিছু একটা আছে, প্লাস হচ্ছে পাওয়ার বোঝাতেও কখনো ব্ল্যাক হয়। আর তাছাড়া কিন্তু আরও নানা কাজে ব্ল্যাক হয়, যেরকম শোকের কালার তো ব্ল্যাক, তাই না? আচ্ছা, হোয়াইট। এখন আবার একটা জিনিস যে হচ্ছে এই কালারগুলো আপনার জাতি, তারপরে হচ্ছে এলাকা, কোন এলাকায় কোন কালারটা ব্যবহার করছে এগুলোর উপরে ডিপেন্ড করবে। সব জায়গায় যে এই একই ধরনের ডেফিনেশনগুলো কাজ করবে এরকমটা না। আচ্ছা, হোয়াইট, হোয়াইট কালারটা সেফটি, সেফটি মানে সুরক্ষা, তারপরে আপনার ইনোসেন্স মানে নিষ্পাপ টাইপের কিছু একটা বোঝাইতে। সাদা, মেকিং ইট আ গ্রেট চয়েস টু হেল্প স্ট্রিমলাইন ইউর সাইট। আচ্ছা যাই হোক, বোঝাতে চাচ্ছে সেফটি এবং ইনোসেন্স, সুরক্ষা, সুরক্ষায় কমই মূলত হচ্ছে একদম নিষ্পাপ বা কোনো কলঙ্কহীন টাইপের একটা ফিল দেওয়ার জন্য হোয়াইট ব্যবহার করা হয়, বা হোয়াইট ব্যবহার করা হয় যে যেখানে খুব ট্রান্সপারেন্সি আছে, স্ট্রেইট ফরওয়ার্ড জায়গা, এই জায়গাগুলোতে হোয়াইট ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি কালার নিয়ে বেসিক কিছু রঙের বেসিক কিছু ডেফিনেশন, কিন্তু পরবর্তীতে আরও কমপ্লেক্স কমপ্লেক্স ব্যাপার আসবে, সেখানে আমাদের সেই অবস্থানটা বুঝে কালারটা ব্যবহার করতে হবে। তো থিওরিটিক্যাল আজকে এইটুকুই থাক, কালকে আবার কালার হুইলটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ কালার হুইলে একটু সময় লাগবে বুঝতে। তো আমরা সবাই এখন আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা একটু অন করি, ঠিক আছে? সবার তো আমার মনে হয় যে বেসিক এই আপনার কম্পিউটার অন অফ করা, তারপর ইলাস্ট্রেটর সফটওয়্যার করা, এগুলো তো পারবো। উইন্ডোজে যাই, যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বের করে ফেলি সবাই। সবার ইন্টারফেস আসলে একটু বলবেন, বা নাকি সবার তো খোলাই আছে মনে হয়। এরকম ইন্টারফেস সবার আসছে? আচ্ছা, এগুলো আসতে হবে না, এগুলো হচ্ছে যে আপনার রিসেন্ট, মানে আমি বা অন্যরা আরও অনেকে অনেক কাজ করছে, তো রিসেন্ট যে কাজগুলোর যে একটা হিস্টোরি সেটা এখানে শো করতেছে, আর কিছু না। তো এখানে প্রথম থেকে দেখলে, আচ্ছা এটার জন্য কি বলছিলাম গতদিনে, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর ডানেটা তো কেটে দেওয়া। একটা হচ্ছে প্রথমটা মিনিমাইজ, আচ্ছা মিনিমাইজ করলাম, তারপর আবার চালু করার পরে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ হবে আবার ম্যাক্সিমাইজ ছুটেও যাবে, এরকম করলে ম্যাক্সিমাইজ হয়ে গেল। আমারটা ম্যাক্সিমাইজ হওয়ার পর এখানে হলুদ হলুদ পোর্শন খালি আছে কিছু জন্য আমি জানি না, তবে এটা ম্যাক্সিমাইজ আর কি, এটা করলে পুরো স্ক্রিন জুড়ে আসার কথা। আপনাদেরও হয়তো স্ক্রিন জুড়েই আসছে, ফাঁকা নাই তো আশপাশে। আসলে আসলে এটা আমি জানি না, এটা সফটওয়্যার বাগ হতে পারে বা যে কোনো একটা কারণে হতে পারে। তো হচ্ছে ম্যাক্সিমাইজ করলে পুরোটা স্ক্রিন জুড়ে আসবে, আর এটা তো কেটে দেওয়ার সাইন। এখানে দেখা যাচ্ছে ছোট্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে হোম বাটন, দেখেন ঘরের মতো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে হোম বাটন। আপনি যদি কোনো ডকুমেন্টে থাকেন সেখান থেকে হোম বাটনটা প্রেস করলেই এই যে ইন্টারফেসটা এখন রয়েছে, এই ইন্টারফেস বলতে মানে এখন যেরকম দেখতেছেন এরকম অবস্থানে ফিরে আসবেন যদি হোম বাটনে প্রেস করেন। আচ্ছা, তারপরে যে এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, এগুলোকে আমরা বলি মেনু বার, ঠিক আছে, মেইন মেনু এগুলাই। এর পাশে আরও কিছু আসবে, টুল আসবে, সেগুলো পরে দেখতেছি। তো এখানে ফাইল মেনু আছে, এডিট মেনু আছে, তারপর কি আছে, অবজেক্ট মেনু আছে, টাইপ আছে, সিলেক্ট আছে, ইফেক্ট আছে, ভিউ, উইন্ডো এবং হেল্প, ঠিক আছে। তো এরপরে আবারও আপনার এআই এর একটা লোগো আছে। যাই হোক, এখানে একটা সার্চ বাটন আছে, তবে এই সার্চ বাটন ইউজ করার দরকার নেই, কারণ আমাদের এই সফটওয়্যারগুলো ক্র্যাক করা সফটওয়্যার বেশিরভাগ, ঠিক আছে। আচ্ছা, আমরা কি ক্র্যাক করা সফটওয়্যার বুঝি? সবাইকে বলতেছি ক্র্যাক করা সফটওয়্যার বুঝি। আচ্ছা, এই সফটওয়্যারগুলো তো আসলে বিক্রির জন্য বা অ্যাডোবি কর্পোরেশন থেকে আপনি কিনে নেবেন সফটওয়্যারগুলো। তো আমাদের দেশের মানুষ তো আসলে সফটওয়্যার কিনে না, তারা মোটামুটি বলতে কি সব জায়গায় এরকম জালিয়াতি করেই চলে, সফটওয়্যারগুলো পাইরেটেড সফটওয়্যার বলা হয় এগুলোকে। তো কোনোভাবে এগুলো ক্র্যাক করা হয়, কারণ অরিজিনাল সফটওয়্যারটা যদি এখানে ইনস্টল করা হয় তখন সেটা অ্যাডোবির সাথে আপনার যে এখানে ইন্টারনেট কানেকশন আছে ওটা কানেক্ট করার পরে ওরা বলবে যে টাকা দেন। তো টাকাটা তো আসলে কি বলবো, বাঙালিরা তো আসলে টাকা পয়সা খরচ করতে পছন্দ করে না। তখন তারা করে কি, ক্র্যাক করার পরে ওই সিস্টেমটাই অফ করে দেয় যে অ্যাডোবির সাথে কানেক্ট করা যাবে না, টাকাও যাবে না, ফ্রি চালাবে। তো এটাই আসলে আমাদের দেশের কাইন্ড অফ কালচার হয়ে গেছে।
কিনে চালায়, তবে আমি অবশ্যই সাজেস্ট করব এখন এই সফটওয়্যারগুলো যেরকমই হোক, আপনারা কাজ শেখার পরে যদি দেখেন যে আপনারা আর্ন করতে পারতেছেন, তো তখন ট্রাই করবেন যে টাকা দিয়ে কিনে নেওয়ার। কারণ হচ্ছে একটা কর্পোরেশনের একটা সফটওয়্যার বানাতে অনেক খরচ হয়, তো আপনি অবশ্যই সেটার তো মূল্য দিতে চাবেন যদি আপনি সৎ মানুষ হন। তো যেটাই হোক, তো এখন আপনারা এইখানে নিচে আছে একটা নীল একটা বাটন দেখতে পারতেছি, এখানে লেখা আছে নিউ ফাইল, মানে এখানে আমি ক্লিক করে নতুন একটা ফাইল ওপেন করতে পারবো। এখানে আবার আছে একটা ওপেন বাটন, আমি যদি আগে কোনো ফাইল ক্রিয়েট করে রাখি সেই ফাইলটাও আমরা এই ওপেন বাটনের উপর ক্লিক করে সেখানে গিয়ে ওই ফাইলটা আবার ওপেন করতে পারবো। তো আর এই যে এইখানে যেসব জিনিসগুলো দেখতেছেন যে স্টার্ট আর নিউ ফাইল ফার্স্ট, মানে ওরা বলতে চাচ্ছে যে আপনাদের যে ফাইলগুলো দেওয়া আছে যেখান থেকে আপনি ফাইল বানাতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওরা একটা প্রিসেট দিয়ে রাখছে। প্রিসেট বলতে ওরা একটা মাপকাঠি দিয়ে রাখছে যে এই যে এখানে দেওয়া আছে যে লেটার, মানে একটা লেটার সাইজের ইমেজ, সরি ইমেজ না, পেপার, পেপারের বিভিন্ন সাইজ আছে আপনারা জানেন তো, A4 আছে, লেটার আছে, A5 আছে, আরও অনেক ধরনের সাইজ আছে। তো ওরা অলরেডি লেটার সাইজটা দিয়ে রেখে দিছে, পোস্ট কার্ডের একটা সাইজ দিয়ে রেখে দিছে, কমন, এটা খুব সম্ভবত আপনার ব্রাউজারের জন্য, ব্রাউজারের একটা সাইজ দিয়ে রাখছে। তারপর এইচডি টিভি 1080, মানে আপনার 1080 পিক্সেলের যে এইচডি টিভিগুলো আছে সেগুলোরও একটা প্রিসেট দিয়ে রাখছে। তারপর রাখছে মোর, মানে এখানে প্রচুর আরও প্রিসেট আছে। আচ্ছা, মোড়ে গেলে এই জিনিসটা আসলো। এখন আমি এত কিছু বাদ দিই, যদি আমি নিউ ফাইলে যাই ওই একই জিনিসটাই আসবে। হ্যাঁ, তো এখানে আপনার রাজ্যের প্রিসেট দেওয়া আছে, যেরকম আপনার রিসেন্টে গেলে আমরা রিসেন্টলি যে ধরনের প্রিসেটগুলো ইউজ করছি সেই প্রিসেটগুলো এখানে শো করতেছে। এরপরে যদি আমি সেভডে যাই, সেভডে গেলে আমরা যেগুলো সেভ করে রাখছি আমরা কিছু সেভ করি নাই তাই আসে নাই। মোবাইলে গেলে মোবাইলের ইন্টারফেসে যে যত ধরনের মাপ আছে এখানে এগুলো দেখাবে। এরপর আছে আপনার ওয়েব, ওয়েবে গেলে ওয়েবের বিভিন্ন যত ধরনের মাপ আছে সেগুলো দেখাচ্ছে। প্রিন্টে গেলে নানা ধরনের প্রিন্ট পেপারের যে সাইজ B5 দেখা যাচ্ছে, একটা B4, A3, ট্যাবলয়েড, লিগাল, বিভিন্ন ধরনের সাইজ আছে। এভাবে ফিল্ম অ্যান্ড ভিডিওতে গেলেও বিভিন্ন সাইজ, এগুলো আমরা ব্যবহার খুব কম করব বা ব্যবহার করা হবে না যদি আমরা ফিল্ম অ্যান্ড ভিডিও রিলেটেড কোনো কাজ না করি। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, তো এখানে সব, এখানেও নানা ধরনের প্রিসেট আছে। তো আমরা এসব কিচ্ছু চাচ্ছি না, এখন আমরা চাচ্ছি যে কাস্টম একটা ডকুমেন্ট আমরা বানাবো। মূল কথা কি, আমরা এই সফটওয়্যারে এখন একটা ডকুমেন্ট বানাবো, সেই ডকুমেন্টের ভিতরে আমরা কিছু কাজ করব, তাই তো। তো আমি চাচ্ছি যে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এখানে আমি এই সাইজটাই বেশি নেই, 6 ইঞ্চি দৈর্ঘ্য আর 6 ইঞ্চি হচ্ছে প্রস্থ, এটা স্কোয়ার টাইপের একটা হবে। তো এইরকম সাইজের আমি একটা ডকুমেন্ট নিব, ঠিক আছে। তো এখন এখানে একটু লক্ষ্য করেন যে এখানে কী কী জিনিস আছে, প্রিসেট ডিটেলস। তো এখানে যে আমি ডকুমেন্টের একটা নাম দিয়ে দিতে পারবো। তো সবাই এখানে একটা নাম দিয়ে দেন ইচ্ছা মতো, সবাই। না, 6 ইঞ্চি ওটা আপনি পরে দিব, আমরা ওখানে ইনপুট দিব, কিন্তু আপনি উপরে যেয়ে এই প্রিসেটের ডিটেলস একটা নাম লিখেন, আপনার এই যে এই ডকুমেন্টটার জন্য একটা নাম দেন, কারণ যেহেতু টাইপিং জানেন এটুকু দিতে পারবেন। সবাই দেন, দিছেন? ওকে, সবাই দিছেন? আচ্ছা, তো এখন আমরা মোটামুটি ডকুমেন্টের নাম দিচ্ছি। এবার হচ্ছে তারপরে লেখা আছে হচ্ছে উইড, WIDTH, লেখাটা কি পড়তে পারতেছি, যদিও ছোট লেখা, মানে এই যে এখানে নাম দিচ্ছি তার নিচে লেখা আছে উইড। উইড অর্থ হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো আমরা এখানে প্রস্থ 6 ইঞ্চি করে দিছি। আপনাদের কারোর কি 6 ইঞ্চি নাই ওখানে, বা অন্য কোনো মানে ইউনিট দেওয়া আছে? 5, 4, 3, 2 যাই দেওয়া থাক। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করব কীভাবে? ধরেন 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি আমরা রাখবো না, আমরা এখানে নিয়ে এই যে এখানে আপনার কার্সারটা রাখবো, একটু আমরা স্ক্রিনের দিকে তাকাবো সবাই,
কার্সারটা রেখে সম্পূর্ণটা সিলেক্ট করে দেবো এভাবে। সিলেক্ট করে দেওয়ার পর ধরেন আমি 5 দিলাম। আচ্ছা, 5 দেওয়ার পরে এই যে এই পাশে একটা জিনিস দেখেন যে এখানে ইঞ্চিস লেখা আছে, এটা হচ্ছে ইউনিট, যে আমি কোন ইউনিটে কাজ করব। ইঞ্চি ধরে নিব, পিক্সেল ধরে নিব, পিকাস ধরে নিব, না কি কি আছে এখানে দেখি আমরা একটু। এখানে ড্রপ ডাউন, এই যে এইভাবে একটা নিচের দিকে অ্যারো দেওয়া থাকলে বুঝতে হবে ওটা একটা ড্রপ ডাউন মেনু। তো এই ড্রপ ডাউন মেনুতে গেলে আমরা পাবো পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, ফিট, আরও এরকম নানান ধরনের মানে হচ্ছে আপনার একক। তো আমরা ইঞ্চিটাই আপাতত রাখছি, যখন ইঞ্চিটাই রেখে দিলাম, 5 ইঞ্চি করে দিচ্ছি। এখন আসতেছে হাইট। হাইটটা আমরা কতখানি রাখবো? হাইটটা আমরা 5 ইঞ্চি রেখে দিলাম। এখন 5 খালি লিখলেই হবে, কারণ যেহেতু উপরে আমরা এককটা সেট করে দিচ্ছি, ইঞ্চিতে হবে সব। আচ্ছা, আপনারা ওটা পরে সেট করবেন, আপনারা একটু দেখেন এটা। এরপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে আমরা কি চাচ্ছি যে পেজটা একটু মানে হচ্ছে মানে উপর নিচ লম্বা লম্বি একটা পেজ তৈরি হোক, নাকি হচ্ছে একটা ডানে বামে একটু চওড়া একটা পেজ তৈরি হোক। তো এখানে যেহেতু আমরা জিনিসটা নিচ্ছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মানে হাইটও 5 ইঞ্চি, প্রস্থও 5 ইঞ্চি, তাহলে আমার লম্বা বা চওড়া কোনোটাই হতে যাচ্ছে না, আপনি যেটাই সেট করে দেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে যেটা সেট করা আছে আছে। আর্টবোর্ডস মানে কয়টা আর্টবোর্ড তৈরি হবে। আর্টবোর্ডের বিষয়টা ক্লিয়ার করি, যে আপনার একটা এআই ফাইলের মধ্যে আপনি মাল্টিপল আর্টবোর্ড রাখতে পারবেন। এক একটা আর্টবোর্ডে এক একটা ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। তবে আমরা যেহেতু এখন শুরু করতেছি, আর্টবোর্ড একটাই রাখি, পরে আর্টবোর্ড বাড়াই কীভাবে সেটা দেখে নিব। তো আর্টবোর্ডের লিমিটটা এখানে 1 থাকলো। আপনারা এটা কিন্তু মানে এই ইন্টারফেসটুকু ভালোভাবে দেখে নেন, কারণ পরবর্তী কিন্তু আপনাদের ডকুমেন্ট সেট আপ করতে আমি দেবো এখন। আচ্ছা, এরপর আছে ব্লিড। ব্লিডটা হচ্ছে মূলত কী জিনিস আমি আপনাদের সংক্ষেপে বলি। ব্লিডটা হচ্ছে, ধরেন আপনি একটা ডকুমেন্ট নিয়েছেন, ধরেন আপনি একটা বিজনেস কার্ডই বানাইছেন, ঠিক আছে। তো বিজনেস কার্ডের আশপাশে আপনি কোনো ব্লিড এরিয়া রাখেন নাই। ব্লিড এরিয়া বলতে এক্সট্রা একটা এরিয়া রাখেন নাই, যে কারণে হয়েছে কি অ্যাক্সিডেন্টালি হয়তোবা আপনার লেখা ছিল কিছু, বিজনেস কার্ডটা একটু সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আপনার লেখাগুলো কেটে গেছে প্রিন্টে যে। তো আপনি ধরেন যে ওখানে কয়েক হাজার পিস প্রিন্ট দিচ্ছেন, সবই এরকম খারাপভাবে আসে, তাহলে আপনার টাকাটা ওয়েস্ট হলো না। তো ব্লিড এরিয়াটা রাখা হয় এজন্য যেন আপনার প্রিন্টে যে অ্যাক্সিডেন্টালি যদি কিছু অংশ কেটেও যায়, তবুও যেন আপনার মেইন যে ডিজাইন, মেইন যে লেখা, ওগুলো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য ব্লিড এরিয়াটা রাখা হয়। তো আমরা বর্তমানে কোনো ব্লিড এরিয়া রাখবো না, কারণ আমরা এটা এখানে জাস্ট কেবল শিখতেছি, এখানে আমরা ডিজাইন করতেছি না, একটা আর্টবোর্ড নিচ্ছি। তো ব্লিড টপ মানে উপরে, বটম মানে নিচে, এগুলো তো আমরা জানি। লেফট রাইট বামে ডানে মানে উপর নিচে বামে ডানে কতটুকু ব্লিড রাখবেন, আমরা এগুলো সব 0ই রাখবো। এরপরে আসতেছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনটাই যে একটু আগে যে কালারটা বুঝালাম না, 8GB মডেল, তারপরে CMYK মডেল, তো ওখানে এখানে অ্যাপ্লিকেবল হবে। তো আমরা এটা এখন কিসের জন্য করব? আমরা ডিজাইনটা আমরা কি স্ক্রিনে দেখার জন্য করব নাকি প্রিন্টে যাওয়ার জন্য করব? আমরা তখন স্ক্রিনেই দেখব, স্ক্রিনে দেখবো, আপনারা দেখবেন আর আমি দেখব, এই তো। তো সেই জন্য আমরা তো কালার মডেলটা 8GB রাখবো। আচ্ছা, এখন এখানে আছে রাস্টার এফেক্টস। রাস্টার ইফেক্টস, আচ্ছা, এটা যদি আমরা সহজ বাংলায় বোঝার চেষ্টা করি, তো এটা হচ্ছে আপনার মানে কতটা শার্পলি আমরা জিনিসটা দেখতে চাচ্ছি। এখানে ভ্যালুটা যত বেশি দেবেন, যেমন 300 PPI, PPI হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, প্রতি ইঞ্চির জায়গায় যতগুলো পিক্সেল থাকে এটাকে বলে PPI। তো আমরা 300 PPI যদি দেই, এটা হচ্ছে হাইয়েস্ট। এটা দিলে হবে কি জিনিসটা, যে আমরা জিনিসটাকে আরেকটু শার্পভাবে দেখতে পারবো, আরেকটু ক্রিসভাবে দেখতে পারবো, সুন্দর লাগবে আর কি জিনিসটা। আপনি যত হাই রাখবেন তত জিনিসটা ভালো হবে। তবে এখানে কিছু কিছু ফ্যাক্টর আছে, যেরকম আপনি যদি মানে ওয়েব ডিজাইন করেন, ওয়েবের জন্য কিছু ডিজাইন করেন, সেখানে যদি আপনি 72ও রাখেন চলবে, 72 PPI যদি রাখেন চলবে। তবে আমি সবসময় হাই PPI-তেই কাজ করি, 300-এই কাজ করি, কারণ এটার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, আপনার 300 রাখতে পারেন। আর যদি আর একটা জিনিস ম্যান্ডেটরি, আপনি যদি প্রিন্টে কাজ করেন, যে হয়তো আপনি একটা বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, তখন 300-র কোনো বিকল্প নাই, এর নিচে কখনোই যাবেন না, তাহলে আপনার প্রিন্টটা ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হাই সেট করে দিলাম। প্রিভিউ মোড এখানে আর কোনো ঝামেলা করবো না, এটা ডিফল্ট আছে, ডিফল্টই রেখে দেবো। মোর সেটিংস আর যাবো না, কারণ মোর সেটিংসে যায় আমার কোনো লাভ নাই।
কারণ এইটারই একটা কপি টাইপের একটা জিনিস আসতেছে আবার। তো এখানে আমি আর যাবো না, এখানে আমি এই যে নিচে ক্রিয়েট বাটনটা আছে, এই এতক্ষণ বকবকির মানে হচ্ছে ফলাফল হবে ক্রিয়েট বাটনে প্রেস করাটা, ঠিক আছে? তো ক্রিয়েট করে দিলাম। এই যে দেখেন আমার 5 ইঞ্চি 6 ইঞ্চি কি নিছি আমার ঠিক মনে নাই, যেটাই নিছি সেই সাইজের এই যে সাদা অংশটা দেখতেছেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এখন সবাই এভাবে আর্টবোর্ড একটা তৈরি করেন, সবাই। আর্টবোর্ড তৈরি করতে কোথাও কোনো সমস্যা হলে আমি দেখাই দেবো, সমস্যা নাই, নিজেরা চেষ্টা করেন, কারণ এতক্ষণ আমি আপনাদের ডিটেইল ইন্টারফেসটা দেখাই দিছি। আপনারা সবাই এখন আচ্ছা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি নেন, সমস্যা নাই, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটা আর্টবোর্ড তৈরি করেন, সব কিছু মেনটেন করে, যেগুলো যেগুলো বললাম আপনারা করেন, আমি দেখতেছি। আচ্ছা, এখন এই ডকুমেন্টে যে ডায়াগ্রামটা ছিল, যে বাটনটা ছিল, ওটা আমরা কিন্তু একটা কমান্ড দিয়ে দিতে পারি, কন্ট্রোল এ, ঠিক আছে? আপনারা সবাই এটা হচ্ছে নিয়েছেন, তো কমেন্ট কিভাবে করতে ছিল? আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে নেন একটা, এখানে পয়েন্টটা কিছু দেবেন না, আপনি ইঞ্চি যেহেতু বলতেছেন তাহলে অবশ্যই এই কোডটা ইঞ্চিতেই থাকবে, পয়েন্টটা দেন, ড্রপডাউনে যান, ইঞ্চি করে দেন। এবার আপনি এখানে লিখে দেন কত ইঞ্চি বাই কত ইঞ্চি আপনি নিছেন, কত বাই কত নিছেন, আপনার কি অবস্থা? আচ্ছা আমরা এখানে হ্যাঁ উপরে 6 ইঞ্চি আছে, নিচেও 6 ইঞ্চি থাকবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ আমরা সমানই নিব। এখানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিতে পারেন, আমরা কি স্কয়ার আর্টবোর্ড চাচ্ছি আর কি, প্রয়োজনে আমরা ওটাকে পরবর্তীতে ম্যানিপুলেট করতে পারবো। বুঝছে কত বাই কত নিলেন আপনি স্যার? আচ্ছা ওটা আমাদের এখন দরকার নেই, কারণ ওটা হলো লম্বালম্বি নাই হলো চওড়া বললাম, তো আমরা স্কয়ার নিচ্ছি, লম্বা দরকার আছে কিন্তু না, তো আমরা ওখানে কি বলে নিচ্ছি তো না। আর যে কালারগুলো আছে মানে স্ক্রিনটা 72 পিপিআই আছে, আমরা 300 পিপিআই করব। আর 300 পিপিআই করলে মোটামুটি ভালো একটা রেজোলিউশন না, মানে ওখানে আমরা পিক্সেলটা বেশি করব, জিনিসটা ভালো লাগবে দেখতে, আমার দেখতে। আচ্ছা সবার মোটামুটি আর্টবোর্ড নেওয়া শেষ? আচ্ছা সবাই মোটামুটি আর্টবোর্ড নিয়ে ফেলছি, এখন মোটামুটি ভেতরে পরিচিতি আরো অনেক অংশ রয়েছে, সেগুলোর সাথে পরিচিতি হই। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এখন, তো উপরের অংশটার সাথে অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি, এটা হচ্ছে আমাদের মেনু বার, তাই তো? আচ্ছা এই যে বাম সাইডের যে পোর্শনে এই যে জিনিসগুলো রয়েছে, অনেকগুলা টুল দেখা যাচ্ছে, এগুলাকে প্রত্যেকটাকে এক একটা টুল বলে, আর এই জিনিসটাকে বলা হয় টুল বার, ঠিক আছে? টুল বার থেকে আমরা নানান ধরনের টুল নিয়েই কাজ করব। এই পাশে যে দেখতেছেন এগুলাও টুল, তবে এগুলো টুল বার বলে না, এগুলোর এক্সটেন্ডেড ভার্সন এখানে রয়েছে আর কি, এক্সটেন্ডেড কিছু জিনিসপাতি রয়েছে, এখানেও আমাদের মানে প্রয়োজনীয় জিনিসপাতিগুলো আছে। আচ্ছা উপরে যে এইখানে, ঠিক আছে, এখানে একটা সাব মেনু বার বলতে পারি এটাকে আমরা, মেনু বারের নিচে এখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপাতি এটা শো করবে, ঠিক আছে? আচ্ছা আপনারা সবাই স্ক্রিনের দিকে তাকান। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ইলাস্ট্রেটরের যে সেটিংসটা আছে, ইলাস্ট্রেটরের সেটিংস, এখানে আমাদের কি কি জিনিস মানে এখন এডিট করা বা ম্যানিপুলেট করার দরকার আছে। আমরা প্রথম সেটআপের জন্য ইলাস্ট্রেটরটাকে ঠিকভাবে সেট করে নেওয়ার জন্য কন্ট্রোল ধরে কে সবাই প্রেস করেন, কন্ট্রোল কে, কন্ট্রোল ধরে কে, এটা হচ্ছে ধরতে পারেন যেটা আপনাদের সফটওয়্যারের এখানে উপরে লেখা প্রিফারেন্সেস, বা এটা আপনাদের সফটওয়্যারের সেটিংস পার্ট, এটা আপনারা প্রথমেই সেট করে নেবেন যেন পরবর্তীতে ঝামেলা পড়তে না হয়। তবে সফটওয়্যারটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, তাই না? আসলেও জটিল, কারণ হচ্ছে এটা জটিল হওয়ার কারণটা হচ্ছে এখানে প্রচুর প্রচুর ফাংশন আছে যেগুলো দিয়ে আপনারা কাজ করবেন, আর এত ফাংশন থাকলে তো একটা জিনিস একটু জটিল দেখাবেই। তো কাজ করতে করতে একদম এটার সাথে ইজি হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা প্রথমে আসছে আমাদের জেনারেল একটা ট্যাব, জেনারেল ট্যাবে এখানে আমরা কিছু জিনিস
ঠিক করে নিব, এখনই ঠিক করে নিব, এবং আপনার বাসায় যখন কম্পিউটার ইনস্টল করবেন বা করা আছে কিনা জানি না, ওখানে ওই জিনিসগুলো একটু চেক করে নিলে ভালো হয়। তো এখানে দেখেন যে এই মেনুটা সবার টিক করা আছে নাকি, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্টস টিক করা আছে? না করা থাকলে টিকটা দিয়ে নেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি স্ট্রোক নেই, স্ট্রোক কি সেটা আমরা পরে দেখাচ্ছি, স্ট্রোক যদি নেই তো তখন ওটা ছোট করার সাথে সাথে ওটা মানে যতখানি আমরা নিছিলাম মানে আকার অনুযায়ী ছোট হবে, মানে অনেক টাইমে দেখা যায় অতিরিক্ত বড় হয়ে যায়, অনেক অতিরিক্ত ছোট হয়ে যায়, সেই সমস্যাটা আর হবে না। তারপরে আপনার আছে এখানে আচ্ছা আপনাদের তো সব 22-এর ফরম্যাট না, সমস্যা, আচ্ছা সমস্যা নাই, এটা মোটামুটি চেক করে রাখেন। তারপরে চলে যাচ্ছি সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে। এখানে সেটিংসটা যেরকম আছে আমরা একদমই নাড়াচাড়া করব না, কারণ নাড়াচাড়া করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা, তারপর আছে টাইপ অপশন। তো টাইপ অপশনে যে আমাদের খুবই একটা মানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা মেনু আছে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অপশনস, দেখছেন সবাই লেখা? তো এখানে আছে শো ইস্ট এশিয়ান অপশনস, শো ইন্ডিক অপশন। আচ্ছা, শো ইস্ট এশিয়ান অপশন হচ্ছে যে আপনার এই তো চাইনিজ, কোরিয়ান, জাপানিজ এরা যারা আছে এদের ল্যাঙ্গুয়েজ তো বোঝেনি কতটা জটিল আর অক্ষরগুলো কত বিদঘুটে, তো ওনাদের মানে হচ্ছে ওই অক্ষরগুলো লেখার জন্য যদি ওইগুলো টাইপ করতে চান তো সেক্ষেত্রে এটা এখানে চেক করে দিতে হবে যে আমি ওই রকম টাইপগুলো করব। আর আমরা ইন্ডিয়ার আশপাশের মানুষ, ইন্ডিক মানে ইন্ডিয়ার আশপাশ বোঝায় না, তো ধরেন যে ভারতবর্ষর এলাকার লোকজন প্লাস অ্যারাবিক, যারা আরবি এবং এই বাংলা, হিন্দি এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো টাইপ করতে চান তারা এখানে শো ইন্ডিক অপশনে একটা ক্লিক দিয়ে রাখবেন। তাহলে যখন পরবর্তীতে আপনি ওই যে অব্র দিয়ে যখন টাইপগুলো করবেন তখন সমস্যা হবে না। এটা খুবই ক্রুশিয়াল পার্ট, এটা সবাই চেক মার্কটা দিয়ে রাখেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিট, এর আগে ছিল টাইপ। ইউনিট আছে, ইউনিটে যা আছে আছে। গাইড অ্যান্ড গ্রিড, এটা হচ্ছে আপনাদের গাইডের কালার, এগুলো এখন চেঞ্জ করার দরকার নাই। স্মার্ট গাইড দরকার নাই, স্লাইস দরকার নাই। প্লাগইনস অ্যান্ড স্ক্র্যাচ ডিস্ক এখানে যেরকম আছে ওই রকমই রেখে দেব। ইউজার ইন্টারফেসে এখানে আমাদের একটা মানে হচ্ছে সুবিধা আছে, আমরা অনেকে তো ব্ল্যাক ইন্টারফেস পছন্দ করি, মানে মূল কথা থিমের মতো অনেকটা, তো আমরা অনেকে এরকম কালো থিম পছন্দ করি, অনেকে আরেকটু হালকা কালো, অনেকে একটু লাইট, অনেকে আবার সাদাটা পছন্দ করি। ঠিক আছে, তো এভাবে এখান থেকে নিয়ে আমরা থিমগুলো চেঞ্জ করতে পারবো। আমি সবসময় ডার্কটাই রাখি কারণ চোখের জন্য ভালো, তো আমরা ডার্কটাই রেখে দিলাম, আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। ইউআই স্কেলিং মানে হচ্ছে এই যে আপনার আশপাশে যে আইকনগুলো আছে এগুলো যদি চাই তো স্মল থেকে একটু লার্জ করা যাবে। যে এখানে দেখেন আপনার দেখাচ্ছে কিন্তু মানে এই যে এইখানে দেখাচ্ছে যে কত বড় সাইজ হবে আর কি। এই যে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মাঝারি, এটা হচ্ছে লার্জ। তা আপনার যদি মনে হয় যে আপনি মাঝারি রাখবেন, এটা রেখে এখানে ওকেটা ক্লিক করবেন সবার শেষে। ঠিক আছে, আমার মোটামুটি সেটিংসগুলো যখন করা শেষ হয়ে যাবে তখন ওকে করবেন, তখন দেখবেন এখানে একটা চেঞ্জেস খুব সম্ভবত আসবে। আচ্ছা, পারফরমেন্সে যে এখানে কিছু করব না, কারণ আপনার যদি কম্পিউটারে জিপিইউ থাকে, আমরা কি সবাই জিপিইউ শব্দটার সাথে পরিচিত? জিপিইউ, আচ্ছা দুইটা জিনিস শেখায় রাখি। সিপিইউ এর সাথে তো সবাই পরিচিত। সিপিইউ মানে কি বলেন সবাই, যে কোনো একজন বলেন সিপিইউ মানে কি? হ্যাঁ, সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই জিপিইউটা কি কেউ জানেন? জিপিইউ কি? হ্যাঁ, তো মূলত হচ্ছে যে আপনাদের জিপিইউ এর কাজটা হচ্ছে যে গ্রাফিক্সগুলো প্রসেস করা। তো অনেকের হচ্ছে কম্পিউটারে আপনার গ্রাফিক্স কার্ড থাকে, সেগুলো এক্সট্রা গ্রাফিক্স কার্ড, যেগুলো আপনার গ্রাফিক্স মানে ইন্টেন্সিভ যে কাজগুলো আছে তারা ওই গ্রাফিক্স কার্ড ওগুলো প্রসেস করে। তো যাদের ডেডিকেটেড আছে তারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই, সেই অপশনও নাই, ক্লিকও করা যাচ্ছে না। ঠিক আছে, তো যাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে তারা এটা চেক মার্ক করে ওকে করে দেবেন। যাই হোক, এখানে গেল
ফাইল হ্যান্ডলিং, এখানে কোনো কাজ নাই। ক্লিপবোর্ড হ্যান্ডলিং, এটাও ঠিক আছে। অ্যাপারেন্স অফ ব্ল্যাক, আর কিচ্ছু দরকার নাই। ডিভাইসেস, ইনেবল ওয়াকম। ওয়াকম সম্বন্ধে কারোর কোনো ধারণা আছে? আচ্ছা, ওয়াকম হচ্ছে খুব মজার একটা জিনিস। ওয়াকম একটা ব্র্যান্ড। ব্র্যান্ডটা কিসের? গ্রাফিক্স ট্যাবলেটের সাথে পরিচিত আমরা। আচ্ছা দেখাই। আজকে যে আলোচনাগুলো হচ্ছে এগুলা মানে মুখস্থ করার কিছু না, ঠিক আছে, তবে এগুলো জেনে রাখা ভালো। শুরু করতে যাচ্ছেন যেহেতু আপনার গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্স ট্যাবলেট, এই যে দেখেন ওয়াকম ব্র্যান্ডেরই এগুলো গ্রাফিক্স ট্যাবলেট। এগুলার সাথে একটা পেন থাকে, হ্যাঁ, তো এই পেনটা দিয়ে আপনারা আঁকতে পারবেন। এটাই হচ্ছে আপনার ওয়াকম ব্র্যান্ড। এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের মনে হচ্ছে, এটা এক্স পেন ব্র্যান্ডের। তো ওয়াকম ব্র্যান্ডেরও গ্রাফিক্স ট্যাবলেট হয়। আচ্ছা এক মিনিট, কি ব্যাপার, এই যে ওয়াকমের এটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। তো এটার সাথে একটা পেন থাকে, পেনের মতো জিনিসটাকে বলা হয় স্টাইলাস। বিভিন্ন হচ্ছে মোবাইল ডিভাইসেও এখন স্টাইলাস থাকে। তো যাই হোক, স্টাইলাস থাকবে আর একটা বোর্ডের মতো জিনিস থাকবে, এখানে আমরা আঁকাকি করতে পারবো এবং এই আঁকিগুলো অনেক পারফেক্ট হয়। আমরা হচ্ছে কম্পিউটারে সেট করে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আঁকাকি করতে পারবো। ওই ধরনের একটা গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে আপনারা ইচ্ছা করলে কিনে নিতে পারেন, ইম্পর্টেন্ট না এখন। তো এখানে ওটা চেক করে রাখলে আপনি যখন ওটা কানেক্ট করবেন ওটা কাজ করবে, না ছাড়া কাজ করবে না। তো এখন আমরা এটা সব কিছু যাই হোক যা হয়েছে এখন ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করার পরে ইউ হ্যাভ মডিফাইড ইউআই স্কেলিং সেটিংস, চেঞ্জেস উইল টেক এফেক্ট ইফ ইউ রিস্টার্ট ইলাস্ট্রেটর, ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট দ্য অ্যাপ্লিকেশন নাও। মানে যে এই যে ইউআইয়ে কিছু আমরা চেঞ্জ নিয়ে আসছি, ওটা একদম স্মল ছিল, আমরা মিডিয়াম করে দিছিলাম কিন্তু। তো সেজন্য বলতেছে যে আমরা যদি এখন রিস্টার্ট করি তবেই চেঞ্জটা বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা রিস্টার্ট করি, দেখি কি হয়। আচ্ছা এখন দেখেন যে এই যে ফাইল, এডিট, অবজেক্ট, এই জিনিসগুলো লেখাটা মনে হচ্ছে কাইন্ড অফ একটু বড় বড় লাগতেছে আমার কাছে, প্লাস এই যে এই জিনিসগুলো একটু বড় লাগতেছে। আমি এখন একটা নতুন ফাইল নিব। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন এই যে এখানে যে জিনিসগুলো ছিল ওগুলো একটু ছোট ছিল, এখন একটু বড় বড় লাগতেছে আমার কাছে অলরেডি। হয়তো আপনারা এটা নোটিস নাও করতে পারেন, তবে আমি এটা নোটিস করতে পারতেছি, কারণ এটা অনেক ছোট ছিল, এখন হয়ে গেছে মিডিয়াম, একবারে বড় না, মিডিয়াম হয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে এগুলো নাও রাখতে পারেন, চেঞ্জ নাও করুন। ওটা যদি আপনার কাছে মনে হয় ইজি ঠিক আছে, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইলাস্ট্রেটরের সেটিংস সম্বন্ধে যে সাধারণ আলোচনা বা সাধারণ কিছু টুকিটাকি সেটিংস করা। তো আমরা একটা ফাইল ওপেন করলাম, সেটিংসগুলো দেখলাম, এখন ফাইলটা আমরা সেভ করব। কারণ ধরেন এখানে আমি একটা কিছু ডিজাইন করি নাই বা করছি, তো ফাইলটা তো আমার সেভ করা জানতে হবে। তো ফাইল সেভ করার জন্য আমরা এমএস ওয়ার্ডে ফাইল কি কেউ সেভ করছি? হ্যাঁ হ্যাঁ, এমএস ওয়ার্ডে কন্ট্রোল এস দিয়ে করে, এখানেও কন্ট্রোল এস দিয়ে করে, বিভিন্ন মানে বেশিরভাগ জায়গায় কন্ট্রোল এসই ব্যবহার হয়। কন্ট্রোল ধরে এস করব, মানে এসে একটা ক্লিক করব, কন্ট্রোল এস দিলে এই ধরনের সাদা একটা ডায়লগ বক্স চলে আসবে। সেখানে আমরা এখানে দুইটা মানে পর্ব আছে, বামে বামে যে জিনিসগুলো দেখতেছেন, এখানে ওরা বলতেছে যে আমাদের লোকেশনটা দেখাই দাও, কোথায় ফাইলটা সেভ হবে, ঠিক আছে। তো আমরা এটা সেভ করতে চাচ্ছি ডেস্কটপে। তো ডেস্কটপটা ওদের দেখাই দিলাম যে আমরা ডেস্কটপেই সেভ করব। অথবা কেউ যদি ধরেন চাচ্ছেন যে সি ড্রাইভে সেভ করবেন না, সি ড্রাইভে কোনো এ ধরনের ফাইল সেভ করবেন না, কারণ সি ড্রাইভে আপনার মানে উইন্ডোজের যে মেইন যে আপনার অপারেটিং সিস্টেমটা, তাদের যে জিনিসপাতিগুলো সব সি ড্রাইভে থাকে। আপনি যদি হুদা এই সব হাবিজাবি জিনিসগুলো দিয়ে লোড করে ফেলেন ওটা, ঠিক আছে, তখন দেখা যাবে যে আপনার মানে উইন্ডোজ একটু স্লো হয়ে গেছে, সমস্যা হবে। তো ডেস্কটপে হোক অথবা কোনো একটা ড্রাইভ, সি ড্রাইভ বাদে ডি ড্রাইভ হোক, ই ড্রাইভ হোক, যে কোনো একটা ড্রাইভ আমরা সেট করলাম। সেট করার পরে এখানে আমাদের এখন একটা নাম দিয়ে দিতে হবে, কারণ সেভ করার জন্য নাম চাই। ধরেন যে আমি নিউই দিলাম, নিউ দেওয়ার পরেও আমার আবার মনে হচ্ছে যে না, আমি ডি ড্রাইভে সেভ করব না, আমি এটা ডেস্কটপেই করব, আবারও চেঞ্জ করতে পারবো।
ডেস্কটপটা দেখাই দিলাম, নিউই থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আবার দেখেন যে এখানে আমরা বিভিন্ন ফরম্যাটগুলো সেট করে দিতে পারবো, যে আমি এআই ফরম্যাট চাচ্ছি নাকি পিডিএফ ফরম্যাট চাচ্ছি, ইপিএসও একটা ফরম্যাট। তো এরকম নানা ধরনের ফরম্যাট আছে, আমি আপাতত এআই ফরম্যাটটাই নিব। ঠিক আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নেটিভ যে হচ্ছে এক্সটেনশন যেটাকে বলে, এই এক্সটেনশনটা হচ্ছে এআই। এআইটা মোটামুটি সব থেকে বেশি জনপ্রিয় এবং সহজে চেনা যায়। এখন আমরা ডেস্কটপে সেভ করাই আছে, তারপরেও এখানে সেভ করে দিলাম। এখন দেখেন যে বলতেছে, এই যে একটা ডায়লগ বক্স আসলে, এখানে একটা জিনিস শেখার আছে, যে প্রথমেই চাচ্ছে যে ভার্সন, মানে আপনি কত ভার্সনে এটা সেভ করতে চাচ্ছেন। ইলাস্ট্রেটর 2020, আমাদের এটা হচ্ছে ইলাস্ট্রেটর 2024, আপনাদের সবার মনে হয় 2022। ঠিক আছে, যাই হোক 22-24-এর মধ্যে খুব একটা ফারাক নাই। তো আপনারা এখন কত ভার্সন এটা সেভ করতে চাচ্ছেন, এটা বলার কারণটা হচ্ছে যে ধরেন আপনার এই ফাইলটা ইলাস্ট্রেটরের একদম পুরাতন একটা ভার্সন দিয়ে ওপেন করতে চাচ্ছে, কেউ CS6 দিয়ে করতে চাচ্ছে, তখন কিন্তু পারবে না। আপনি যেহেতু 2022-এর মানে হচ্ছে ভার্সনটা আছে, আপনি পুরাতন ভার্সনটা নতুন ভার্সন দিয়ে ওপেন করতে পারবেন, কারণ এটা তো অলরেডি নতুন ভার্সনের মধ্যে পুরাতন ভার্সনের এক্সটেনশনগুলো আছে। কিন্তু একেবারে পুরাতন যে সফটওয়্যারগুলো, সেগুলো দিয়ে কিন্তু মডার্ন যে ভার্সনগুলো ওপেন করতে পারবে না। এরকম যদি আশঙ্কা থাকে যে আমার এই ফাইলটা হয়তো বা কোনো পুরাতন সফটওয়্যার দিয়ে অন হতে পারে, তো তখন আপনি এখান থেকে নিয়ে একটা ভার্সন সেট করে দিতে পারে পুরাতন দেখে। হয়তো আপনি তার সাথে কন্ট্যাক্ট করলেন যে তোমারটা কত ভার্সন, বললো আমারটা CS6। তো এখানে দেখেন ইলাস্ট্রেটর CS6 কিন্তু একটা মডেল দেওয়া আছে, ওটা ইলাস্ট্রেটর CS6টা দিয়ে দিব। আর যদি মনে করেন যে না, সবার কাছে আমাদের হচ্ছে কি বলে মডার্ন যে ভার্সনটা আছে সেটাই আছে, তো একেবারে টপে যেটা আছে ইলাস্ট্রেটর 2020, ওটাই সিলেক্ট করে দিব। আর এইখানে আমাদের কোনো ধরনের কাজ নাই, এখন জাস্ট ওকে করে দিব। ওকে করে দিব, তাহলে সেই হিসাব অনুযায়ী আমাদের ডেস্কটপে new.ai লিখা একটা ফাইল থাকবে। দেখি চলেন যায় আছে নাকি, এটা কেটে দিলাম যেহেতু আমাদের ফাইল সেভ হয়ে গেছে। আচ্ছা এটাও শিখাই দিই, ফাইল যখন সেভ হয়ে গেল, এখন এটা আমরা ইচ্ছা করলে ক্লোজ করে দিতে পারবো, তাই তো। তো ফাইলটা শুধুমাত্র এই ফাইলটা মানে যেটা আমরা তৈরি করছি সেটা ক্লোজ করার জন্য এই যে এখানে ছোট্ট একটা কাটা চিহ্ন আছে, সবাই দেখেন এখানে যে ছোট্ট যে কাটা চিহ্নটা আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি ওটা চলে যাবে। ঠিক আছে, কিন্তু আপনার সফটওয়্যারটা চলে যাবে না, সফটওয়্যারটা চলে যাবে যখন এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা এটা এখন একটু মিনিমাইজ করি, দেখি আমার এই যে দেখেন new.ai নামে কিন্তু একটা ফাইল অলরেডি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। আপনারা সবাই আপনাদের যে ফাইলটা আছে সেটা যে কোনো একটা নামে ডেস্কটপে সেভ করে ফেলেন, সবার হয়ে গেলে বলবেন। আপনার হয়েছে? আচ্ছা ফাইলটা সেভ করে ফেলেন, Ctrl+S নিব, লোকেশনটা সেট করে দেব, নামটা সেট করে দিব, সেভ বাটনে প্রেস করব, হয়ে যাবে, খুব ইজি। শুরুর দিকে এই টুল আর মেনু বারের সাথে পরিচিত হয়ে গেলে আমরা টুলগুলো ইউজ করা শুরু করে দিব। যেরকম আপনাদের আগে যে ব্যাচটা আছে ওটার মোটামুটি টুলগুলো শেষ, আজকে হয়তো বা তাদের অবজেক্ট মেনুটাও শেষ করে দিব আর কি। আপনাদের পরে আর একটা ব্যাচ আছে। না এটা স্বাভাবিক, কঠিন লাগবে, কারণ এটার ইন্টারফেসটা একটু ককপিট টাইপের, মনে হচ্ছে বিমানের ককপিট, এত মেনু এত টুল। ঠিক আছে, তো এটা আসলে এটা করাই হয়েছে এভাবে, কারণ আসলেই তো এটার অনেক ফাংশন, তো অনেক টুল যদি না দেয় তাহলে কিভাবে কি হবে। আচ্ছা আপনি কি সেভ করছেন? সেভ হয়েছে? হয় নাই? আচ্ছা ঠিক আছে, দেখে দিচ্ছি।
সেভের পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, এটা একসাথে শিখে নেওয়াটাই বেটার হবে। আচ্ছা, কিছুই না, ধরেন যে আগের যে আমার ফাইলটা ছিল, আচ্ছা ফাইল আমরা ওপেন করতে পারি কিভাবে? ফাইল থেকে গিয়ে, আচ্ছা ওপেনিংয়ে পরে আসতেছি, ওটা আলাদা জিনিস। আচ্ছা ধরেন এই আমার ব্ল্যাঙ্ক ফাইলটা ছিল, Ctrl+S কমান্ডটা দিয়ে ফাইলটা আমি সেভ করলাম, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি যে আমি এই ফাইলটা ভিন্ন নামে আরেকবার সেভ করব। একই ফাইলটা আমি ভিন্ন নামে আরেকবার সেভ করব। তো Ctrl+Shift+S দিয়ে আমি এই ফাইলটাই আরেকটা নামে সেভ করতে পারবো। এখানে আমি সেভ করতেছি না, তবে আপনাদের ফাংশনটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট Ctrl+Shift+S প্রেস করে সেভ করতে পারবো সেই আগের একই প্রক্রিয়া। এখানে গিয়ে লোকেশনটা দেখাই দিব, এটা হইতে পারে হয়তো বা অন্য কোনো লোকেশনে আমি সেভ করব, হয়তো বা লোকাল ডিস্ক ইতে সেভ করব। তারপরে এখানে যে একটা নাম টাম দিব। আমার যদি ফর্মের যদি এআই দরকার হয়, আচ্ছা আরেকটা জিনিস, ফর্মের যদি আমাদের এআই দরকার হয় এআই তো দিব, তাছাড়াও কিন্তু এটার পাশাপাশি আমরা পিডিএফ, ইপিএস আর অনেক ধরনের ফরম্যাট পাচ্ছি, আমাদের প্রয়োজন অনুযায়ী ফরম্যাটটা সেট করে দিতে পারবো। তারপর জাস্ট সেভ দিয়ে দিব, ঠিক আছে? তো একই ফাইল ভিন্ন নামে সেভ করার জন্য Ctrl+Shift+S ব্যবহার করব, ঠিক আছে? তো আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু নতুন, আপনারা ইচ্ছা করলে নেক্সট ক্লাস থেকে একটা করে ছোট নোটবুক হোক বা খাতার মতো কিছু হোক নিয়ে আসতে পারেন। এই শর্টকাট যে কমান্ডগুলো বলবো, আপনি শর্টকাট কমান্ডগুলো এমনিতেও পাবেন, তারপরেও যেগুলো বলবো ওগুলো লিখে নিলে আপনার জন্য ভালো হবে। Ctrl+S, Ctrl+Shift+S এই দুটো ছোট শর্টকাট কমান্ড দেখলাম। আচ্ছা, এখন আমরা ফাইলটা ক্লোজ করে দেওয়া শিখছি, কেটে দেওয়া তো শিখছি। তো এখন আমরা ফাইল ওপেন করা শিখব। ওপেন আমরা বিভিন্ন প্রক্রিয়ায় করতে পারি, যেরকম, আচ্ছা তো ওপেন, এখান থেকে যে ওপেনের একটা বাটন আছে আমাদের ডেডিকেটেড, ঠিক আছে? তো বাটনে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আমরা ধরেন যে এই যে new.ai, এটাই তো আমার ফাইল ছিল, তো এটার পর যদি আমি ডাবল ক্লিক করি এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আরেকটা জিনিস করতে পারি, দেখি এভাবে কাজ করে কিনা, যেহেতু অনেকদিন করি না। তো এই ফাইলটা নিয়ে সেখানে ছেড়ে দেব, ওপেন হয়ে যাবে। আমরা নানান পন্থায় এটা ওপেন করতে পারি, যার যেভাবে ভালো লাগে ওপেন করে ফেলবেন। আমি তো ডাবল ক্লিক করেই করি। তাছাড়াও এখান থেকে ফাইল মেনুতে গিয়ে এই যে এখানে ওপেন, মানে এটা মানে আপনার একদম ফর্মালি যে পথটা আর কি, আপনি ফাইল মেনুতে যাবেন, গিয়ে এখানে ওপেন একটা অপশন আছে, এখানে ওপেন ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? এরকম নানাবিধ অপশন আছে ফাইল ওপেন করার। সবাই বুঝতে পারছি? তো সব থেকে ইজি কোনটা লাগলো ওপেনিংয়ের জন্য, একটা ফাইল ওপেন করার জন্য? দুইটা ক্লিক, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমার ধরেন যে একটা নির্দিষ্ট লোকেশনে যেতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি এখানে আসি, এই ফাইলে আসি, আমার ভিন্ন একটা ফাইল ওপেন করতে হবে। তখন তো আর আমি ওখানে যাই ওরকম আর ডাবল ক্লিক করার চান্সটা কম, বা ওটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি যদি Ctrl+O প্রেস করি, Ctrl+O, Ctrl+O হচ্ছে ওপেনের কমান্ড। এটা যদি ইউজ করি, যদি দেখা গেল যে আমার এখানে ধরেন যে demo.ai, যাই হোক আমি একটা ফাইল এখানে সেভ করছিলাম, তো এই ফাইলটা আমি এখানে আরেকটা ট্যাব আকারে খুলতে চাচ্ছি, ট্যাব আকার পরে দেখাচ্ছি। তো ধরেন এই ফাইলটাও আমি খুলতে চাচ্ছি, এখানে আমাদের বর্তমান ফাইলটা আছে, আরেকটা ফাইল খুলতে চাচ্ছি, তো সেটা জাস্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ওটা খুলে গেল, দেখছেন? এটা আমার একটা ফাইল, যাই হোক একটা কিছু ছিল এখানে, এখানে একটা শেপ ছিল, একটা লেখা ছিল। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওপেনের যত ব্যাপার স্যাপার আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা ওপেন মেনু দিয়ে ফাইল ওপেন করতে পারি। আর যদি একদম শুরুতে থাকি, তো ওপেনের একটা বাটন আছে, সেই বাটনটা দিয়ে ফাইল ওপেন করতে পারতেছি। তাহলে ওপেনের বিষয়টা ক্লিয়ার একদম। আমরা ফাইল ওপেন করতে পারবো, ক্লোজ করতে পারবো, সেভ করতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন যে ফাইলটা রিনেম করার দরকার, তাহলে আপনি কিভাবে রিনেম করবেন? এখান থেকে না, এটা আপনার বেসিক কম্পিউটারের একটা অংশ, যে আপনার একটা ফাইল রিনেম করার দরকার, আপনি কুইকলি সেটা কিভাবে রিনেম করবেন, কারো কি জানা আছে? আচ্ছা ঠিক আছে। তো ধরেন যে আমার এটা new.ai আছে, আমি ধরেন যে এই নামটা চাচ্ছি না, এই আমি চাচ্ছি নিউ এর পরে যে NEW আছে, তো আমি চাচ্ছি দুইটা ডাব্লু থাক, ঠিক আছে? তো আমরা এখন দুইটা মেথডে এটা ফাইলটা আমি রিনেম করতে পারি। একটা হচ্ছে যেখানে টেক্সট যেখানে লেখা আছে ওখানে কার্সরটা রাখবো, একটা ক্লিক করব, এই যে দেখেন এখানে অলরেডি রিনেমের মানে যে
এরিয়াটা সেটা চলে আসছে, ব্লু কালার দিয়ে অলরেডি সিলেক্ট করে দিচ্ছে এরিয়াটা, যে এটুকু আমরা ইচ্ছা করলে এখন চেঞ্জ করতে পারি। তো আমরা NEWW লিখে ইন্টার চাপলাম, হয়ে গেল রিনেম। ঠিক আছে, এটা হচ্ছে খুব অ্যাডভান্স, তাড়াতাড়ি করতে পারি। আর একটা বিষয় হচ্ছে ম্যানুয়ালি, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এইখানে দেখেন কোথাও না কোথাও রিনেম লেখা আছে, আছে তো রিনেমের উপর যদি ক্লিক করি এখন আমরা ওটা লিখতে পারবো। তো তাহলে আমরা ফাইলটা রিনেম করাটাও শিখে ফেললাম। তো ডকুমেন্ট নিয়ে আমাদের মোটামুটি যা কাজ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ, রিনেম সব কিন্তু আমাদের কমপ্লিট। ডকুমেন্ট সেট আপ করাটা, যে কীভাবে আমরা একটা প্রপার ডকুমেন্ট সেট আপ করবো। ঠিক আছে, তো আপনাদের এখন একটা টাস্ক দিব, সেই টাস্কটা হচ্ছে যে আপনারা 3 ইঞ্চি উইড আর 7 ইঞ্চি লেংথ, মানে আমার প্রস্থ 3 ইঞ্চি হবে, লম্বায় হবে 7 ইঞ্চি, এরকম একটা ডকুমেন্টকে একটা নামে সেভ করেন, একটা ডকুমেন্ট বানান এবং সেটা সেভ করেন। 3 ইঞ্চি ডকুমেন্টটার হচ্ছে উইড হবে 3 ইঞ্চি, লেংথ হবে 7 ইঞ্চি, খুব কুইক, খুবই সহজ কাজ, জাস্ট প্র্যাকটিসের জন্য দিচ্ছি। এখন আমরা নতুন একটা ফাইল নেওয়ার ক্ষেত্রে সবাইকে বলি, সবাই শুনে, নতুন একটা ফাইল নেওয়ার কমান্ড হচ্ছে Ctrl+N। আপনি যদি এক্সিস্টিং একটা ফাইলে থাকেনও, তারপর নতুন একটা ফাইল নিতে Ctrl+N প্রেস করবেন। হয়ে গেছে কি আপনার? আচ্ছা, একজনের হয়ে গেছে। আচ্ছা, যার হয়ে গেছে হয়তো উনি আগে থেকে প্র্যাকটিস করছিল, সেজন্য ওনার হয়ে গেছে, সমস্যা না, আমরাও প্র্যাকটিস করে। হ্যাঁ, 3 ইঞ্চি হবে উইড, আমাদের প্রস্থটা হবে 3 ইঞ্চি আর লম্বাটা হবে 7 ইঞ্চি, এরকম আমরা একটা ডকুমেন্ট বানাবো। হয়ে গেছে, সবারটা দেখবো, সমস্যা নেই, সবাই করেন। এতটুকুই টাস্ক, সবাই করতে পারছেন কিনা এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, কোন একটা নামে সেভ করে ফেলেন, এটা কোন একটা নামে এটা সেভ করে ফেলেন ডেস্কটপে। হয়েছে? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সহজ টাস্ক ছিল। তাহলে আমাদের ফাইল ওপেনিং, ক্লোজিং, নতুন ফাইল তৈরি, সেভ করা, রিনেম করা, এইসব জিনিসগুলো শেষ, তাই তো? কারো কোনো সমস্যা আছে এগুলো নিয়ে? আচ্ছা, এখন তাহলে আমরা প্রিভিয়াস ফাইলে ফিরে যাই। তাহলে যে এই পাশের যে জিনিসগুলা, এগুলার নাম কি? টুলবার, উপরে একটা মেনু বার, আর এগুলাও টুলবারেরই অংশ বিশেষ। আর এখানে হচ্ছে ফাইল মেনুটা আমরা আজকে একটু দেখি, মানে ফাইল মেনুতে এতক্ষণ যা করলাম এগুলাই খুব সম্ভবত আছে, দু একটা ভিন্ন জিনিস থাকতে পারে। আচ্ছা, ফাইল মেনুতে যেটা আছে এক্সপোর্ট, প্যাকেজ, এগুলো সম্ভবত আপনারা এখন বুঝবেন না, কারণ না এটা এখন দরকার নাই। আচ্ছা, আমরা এখন এখান থেকে কিছু টুল দেখি। প্রথম যে টুলটা দেখব, যে আমরা এখন একটা শেপ বানাবো, এখানে জাস্ট বেসিক একটা শেপ, এই একটা শেপ নিয়ে আজকে কথা বলবো, আর কিছু বাড়াবো না।
যে এই যে এটা হচ্ছে আমাদের শেপ টুল, ঠিক আছে, এটা আমাদের রেক্ট্যাঙ্গেল টুল দেওয়া আছে। তো আমরা যদি রাইট ক্লিক করব, সবাই রাইট ক্লিক করি, করলে এখানে আরও ধরনের টুলের অপশনগুলো দেখতে পারবো। সবার কি এই টুলগুলো আছে নাকি আমাকে একটু এনশোর করেন, কারণ আমারটা যেহেতু 24 আপনাদেরটা 22, কোনো ধরনের ডিফারেন্স আছে কি না? সবার এই টুলগুলো আছে? এগুলো নাই? হ্যাঁ, এটার কথাই বলতেছি, এখানকার সবগুলো আছে কি না। এখানে আছে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। লাস্টেরটা নাই, ফ্লেয়ার টুল নাই। রেক্ট্যাঙ্গেল টুল মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নাই, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেই, আর কোনটা নাই? আর হচ্ছে যে ফ্লেয়ার টুল নাই। এই দুইটা ইউজলেস টুল, এই দুইটা নাই, ভালো হয়েছে আসলেই। এই দুইটা ইউজলেস টুল, এগুলোর আমাদের দরকার নাই, কারণ এখানে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে বিষয়টা আছে, মানে ওটা রেক্ট্যাঙ্গেলই, কিন্তু ওটার কোনাগুলো শার্প না, কোনাগুলো আপনার একটু রাউন্ড করা, এবং আমাদের রাউন্ড করতে হবে। রাউন্ড করাটা আমাদের এমনিতেই শিখতে হবে যে কীভাবে কোনা রাউন্ড করে, অত ওটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। যখন আমরা রেক্ট্যাঙ্গেল টুলে, আপনারা নিজেদের মধ্যে ইন্টারনাল কথাবার্তা কম বলবেন, ঠিক আছে? হ্যালো, নিজেদের মধ্যে ইন্টারনাল কথাবার্তা খুবই কম বলবেন, অন্তত আমি যতক্ষণ কাজ করাবো। তারপর আপনাদের কোনো দরকার হলে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা যখন আমরা নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখানে হতে পারে বিষয়টা এরকম যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা প্যারামিটার দিয়ে দিবে, যেখানে আমরা উইডথ হাইট সেট করে দিতে পারবো। রেক্ট্যাঙ্গেল মানে কি? চতুর্ভুজ, তো তাই তো। তো আমি চাচ্ছি যে আমাদের চতুর্ভুজটা একটা 3 ইঞ্চি উইড হোক, আর হচ্ছে 3 ইঞ্চি আমাদের হাইট হোক, কারণ আমি চাচ্ছি একটা স্কোয়ার। বর্গক্ষেত্র সম্বন্ধে সবার আইডিয়া আছে তো, স্কোয়ার বা বর্গক্ষেত্রর সবগুলা বাহু কোণ সমান। তো ওরকম একটা স্কোয়ার নিতে বসলে আমার 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিতে হবে। তারপর আমি যদি এন্টার চাপি, তো এরকম একটা স্কোয়ার চলে আসলো আমার। কিন্তু এখানে সমস্যাটা কি হচ্ছে, এটা সাদা, চার কিনার দিয়ে কালো কালো একটা বর্ডার, আমি ঠিক বুঝতেই পারছি না এটা কি, বা এটা দেখতে বেশ অসুন্দর লাগতেছে। তো এটা পরে শেখাবো। এটা এখন এখন বোঝা যাচ্ছে। সবার কি সাদা আসছে? সাদা বক্স আসছে সবার? কালো আসছে? কিছুই আসে নাই? আচ্ছা, এখন তো তাহলে এই জিনিসটা শেখাতে হচ্ছে। সাদা আসছে? আচ্ছা, প্রথমে মানে কোনখান থেকে কোনটা? যেটা আসলো ডানে একটু সরাইলাম, এরকম কিছু? আচ্ছা আচ্ছা, তো এখন বিষয়টা সেটা সরানোর টুলটাই দেখাবো। এটা আমাদের একটা স্কোয়ার টুল ধরলাম, এটা আমাদের আজকের এটা শেপ, এটা আমাদের আজকের শেপটা হচ্ছে স্কোয়ার। এই স্কোয়ার নিয়ে আমরা একটু দেখব কি করা যায় এটাকে। তো প্রথম কথাটা হচ্ছে শেপটা সরানো, বামে ডানে উপরে নিচে বা কোথাও নিয়ে যাব, এই জিনিসটাকে মুভ করব আমরা, তাই তো। তো মুভ করার জন্য আমাদের একটা মুভ টুল দরকার, যে টুলটা ব্যবহার করে আমরা একটা শেপকে বিভিন্ন জায়গায় মুভ করাতে পারবো। আর সেই প্রথম টুলটাই হচ্ছে সেই টুল, এর নাম হচ্ছে সিলেকশন টুল, বা এটাকে আমরা সহজে মুভ টুলও বলতে পারি। এই সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে যখন একটা ক্লিক করবো, এটার উপরে আমাদের এই শেপটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে ধরে এটাকে যেখানে খুশি সেখানে নিয়ে চলে যেতে পারবো। ধরেন যে এই কেনারে একদম রেখে দিতে চাইলে চলে গেল এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে, তাহলে আমরা কয়টা টুল অলরেডি দেখলাম? একটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল টুল, আর একটা হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুল, যেটাই বলি আমি মুভ টুলই এটাকে বলি, কারণ এটাতে মুভিংয়ের কাজই তো করি বেশিরভাগ। তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার। এখন আমরা কি একটা বৃত্ত দেখবো আজকে? আচ্ছা, এই বৃত্তটা পরে দেখি। এখানেও আবার কিছু বিষয় আছে, যে আমরা তো এই যে স্কোয়ারটা নিলাম, এই স্কোয়ারটা মোটামুটি আমরা একটা মাপ দিয়ে নিলাম 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ওটা আমরা একটা ইনপুট দিলাম, তখন আমাকে ইলাস্ট্রেটর একটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চির একটা বর্গ বানাই দিল। আচ্ছা, তো এটা আমরা
ধরেন যেটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো একটা জায়গায় ধরুন আমার এখানে দরকার, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই বক্সটা চলে আসলো। এখানে আমরা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি দেই, বা 3 ইঞ্চি বাই যদি এখন 2 ইঞ্চিও দেই, 2 ইঞ্চি দেওয়ার পরে যদি আমি এটা ওকে প্রেস করি, তখন আমাদের এরকম একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো। এটা স্কোয়ার না অবশ্যই, কারণ কি বলেন তো, সবগুলো বাহু তো সমান না। কোন সমান হলেও সবগুলো বাহু তো সমান না। এটা এটা একটা আয়তক্ষেত্র, এটা বর্গ না, এটা একটা আয়তক্ষেত্র। তো যাই হোক, একটা কিছু তৈরি হলো আমাদের, ঠিক আছে। এইভাবে আমরা ইনপুট নেওয়ার মাধ্যমে একটা স্কোয়ার তৈরি করতে পারলাম, বা একটা স্কোয়ার তো না, এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি সবসময় ইনপুট নিয়ে তৈরি করব না, আমার তো এমনিতেও দরকার হবে। তখন আমি কিভাবে করব? কিচ্ছু না, খুবই ইজি। যেখানে আমার দরকার সেখান থেকে এই যে আমরা হচ্ছে লেফট ক্লিক করে, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে আস্তে করে বাড়াতে থাকবো। সবাই এভাবে নেন তো, একটা এভাবে নেন, এভাবে নেন, এরকম নেন, যেরকম খুশি সেরকম নেন। হ্যাঁ, আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে, ধরেন যে ব্যাপার হয় না, এখন আবার একটা জিনিস খুব ইজি, কিন্তু ওটা এখন আমার খুব দরকার মনে হচ্ছে, যে সবাই দেখবেন যে আপনাদের মানে হচ্ছে 4 সাইডে একটা কালো টাইপের দাগ আছে, মধ্যে কোনো রং নাই, ঠিক আছে, যেরকম আপনারটা। তো আমরা ওটা দেখতে খুব বিশ্রী লাগে, বা ওটা দিয়ে শেখা একটু কঠিন। সবাই দেখেন যে আপনাদের এই যে এখানে কালো দুইটা বক্স, মানে এখানে দুইটা বক্স আছে, বক্সের উপরেরটা কালো আছে কিনা, নিচেরটা সাদা আছে কিনা? আছে। আচ্ছা, যাদের উপরেরটা সাদা নিচেরটা কালো, এটা আমি আপনাদের শেখাচ্ছি না, জাস্ট বলতেছি যে এটা করে দেন আর কি, এটা পরে শেখাবো, কারণ এটা কালার বক্সের কাজ। তো যাদের এরকম সমস্যা আছে, যে এখানে একটা চিহ্ন আছে দেখেন, উপর নিচে একটা চিহ্ন আছে, এটাকে ক্লিক করেন, বদলায় যাবে। ক্লিক করলে বদলায় যাবে। ক্লিক করে উপরে কালো নিয়ে আসেন, নিচে সাদা নিয়ে আসেন। সবার আছে কিনা দেখি, উপরে কালো সাদা, ওখানে ওনার আপনি এখানে শুধু স্ট্রোক, আপনার এখানে হচ্ছে আপনি কিন্তু কালো করে দিতে পারেন, আর স্ট্রোক বন্ধ করে নিছেন, ঠিকই আছে, স্ট্রোকের দরকার নেই আমাদের এখন। কালো সাদা হচ্ছে কি আছে আপনার ওখানে, আপনি স্কোয়ার নিয়ে ট্রাই করেছেন, যাই হোক ভালো প্র্যাকটিস। কালো সাদা আছে আপনার কাছে? তো যাই হোক, আমাদের ক্লাস টাইম আজকে অলরেডি শেষ। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? আমরা মোটামুটি স্কোয়ার নেওয়াটা শিখলাম, কিন্তু এখানে কিছু জিনিস আছে যেটা আগামী ক্লাসে শিখব। আগামী ক্লাসে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল না, রেক্ট্যাঙ্গেল সহ রাউন্ডের রেক্ট্যাঙ্গেল আছে, ইলিপস, আচ্ছা রাউন্ডের রেক্ট্যাঙ্গেল আর ফ্লেয়ার টুলটা বাদ দিই, এটা অতটা কাজের না। তারপর ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এগুলো ইনশাল্লাহ শেষ করে দেবো আগামী ক্লাসে, ঠিক আছে। প্লাস স্কেলিংটা দেখব। এই যে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, আমি তো এখানে মানে আপনার রেক্ট্যাঙ্গেল টুলটা এরকম করে যেরকম খুশি একটা খালি নিয়ে নিচ্ছি, সরি, আচ্ছা, আমি এই যে এরকম করে মানে হচ্ছে টেনে টেনে যেরকম খুশি একটা করে করে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি, কিন্তু এটা কোনো সঠিক মাপ না, ঠিক আছে, বা আমি এইভাবে চাচ্ছি না। তো এটাকে কিভাবে আমি সঠিকভাবে নিতে পারবো, মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাজ কিভাবে করতে হয়, এইগুলো নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ কথাবার্তা বলা হবে। তো আজকে যে জিনিসগুলো করলাম, যতটুকু শিখলাম, এটুকু যায় বাসায় সবাই আরেকবার প্র্যাকটিস করেন যদি মনে হয়, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ। কোনো যদি কোশ্চেন থাকে, হ্যাঁ, এই ক্লাসের ভিডিওটা অলরেডি হয়ে গেছে,